হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। ঠিক আগের সপ্তাহের মতো এই সপ্তাহেও উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি। তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের টপিক। সবার প্রথমে নাভাল অ্যান্টিশিপ মিসাইল শর্ট রেঞ্জ এটা মনে রাখতে হবে, আর এর শর্ট ফর্মটাও ভালো করে মনে রাখবে। তার কারণ এটা প্রথম দেশীয়ভাবে তৈরি করা, ইন্ডিজিনিয়াসলি মেড, প্রথম, এই জন্য ভালো করে মনে রাখতে হবে। শর্ট ফর্মটা ভালো করে মনে রাখবে। কি এই নতুন অ্যান্টিশিপ মিসাইল? এই যে অ্যান্টিশিপ মিসাইল NASM-SR, এটা লঞ্চ করা হয়েছে রিসেন্টলি এই সি কিং হেলিকপ্টার থেকে। আর এটা একদম কন্টিনিউয়াসলি পরপর স্যালভো লঞ্চ করা হয়েছে, স্যালভো লঞ্চে সফলতা পাওয়া গিয়েছে, এই জন্য নিউজে রয়েছে, এই জন্য পড়তে হবে। কি কি পড়তে হবে বা মুখস্থ রাখতে হবে সেটা জেনে নেওয়া যাক। তার আগে বলে নিই স্যালভো লঞ্চটা কি। স্যালভো লঞ্চ হচ্ছে যখন কোনো একটা মিসাইল এরকম হেলিকপ্টার থেকে কন্টিনিউ পরপর লঞ্চ করা হয়, সেই বিষয়টাকে বলা হচ্ছে স্যালভো লঞ্চ। আচ্ছা, কি কি আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই যে ফুল ফর্ম তো মনে রাখতে হবে, প্রথমেই বললাম। তারপরে আসছে প্রস্তুতকারক, তৈরি করেছে কারা? হায়দ্রাবাদের রিসার্চ সেন্টার ইমারত, RCI, শর্ট ফর্মটা মনে রাখতে হবে। তার সাথে DRDO কিছু কিছু ল্যাবরেটরিও সহযোগিতা করেছে। আর দূরত্ব, কতটা দূরে টার্গেট হিট করতে পারবে, কতটা দূরের লক্ষ্যবস্তুকে হিট করতে পারবে, সেটা হচ্ছে 55 কিলোমিটার। আর এখানে সি স্কিমিং ফ্লাইট সিস্টেম ব্যবহার করা হয়েছে। কেমন? সি স্কিমিং কি জিনিস আগে এটা বুঝে নেওয়া যাক। সি স্কিমিং হচ্ছে সমুদ্রের যে জলতল, সেই জলতলের একদম ওপর দিয়ে যখন ক্রুজ করে যায় সেটাকে বলে সি স্কিমিং। যেমন সমুদ্রের যদি এই যে সমুদ্রের ঢেউ, যদি মিসাইলটা এই রকম এরিয়া দিয়ে উড়ে যাচ্ছে, কন্টিনিউয়াস ক্রুজ করছে, ওই বিষয়টাকে বলা হচ্ছে সি স্কিমিং। কি সুবিধা এতে? একদম সমুদ্রের জলতলের উপর দিয়ে ওইভাবে উড়ে গেলে কি হয়, র্যাডার ক্যাচ করতে পারে না ওই মিসাইলগুলোকে, ঠিক আছে? প্ল্যাটফর্ম, কোন প্ল্যাটফর্মে আর কি বসানো হচ্ছে এই মিসাইলটা, মানে কোন হেলিকপ্টারের মাধ্যমে লঞ্চ করা হচ্ছে। সি কিং এ তো অলরেডি লঞ্চ করা হয়েছে, ভবিষ্যতে MH-60R সিহকেও যুক্ত করা হবে, আর হাল ধ্রুবেও যুক্ত করা হবে বলে এখন জানানো হয়েছে। তো এই সমস্ত ইনফরমেশনগুলো মনে রাখতে হবে, নোট ডাউন করে নেবে। নেক্সট, নেত্র 1.0 অপারেশন নেত্র। লাদাখে ভারতীয় সেনাবাহিনীর চক্ষু চিকিৎসা শিবির, ভীষণ ইম্পর্টেন্ট এবং ইউনিক একটা অপারেশন, এই জন্য মনে রাখতে হবে। এই যে কি এই নতুন অপারেশন, এটা হচ্ছে ভারতের সেনাবাহিনী দ্বারা এমন একটা অপারেশন যেটা হাই অ্যালটিটিউড এরিয়াতে অর্থাৎ লাদাখে লঞ্চ করা হয়েছে, যেখানে সেনাবাহিনীর যে উন্নত বা উচ্চমানের চিকিৎসক সার্জন তারা এই প্রকল্পটাকে সফল করেছে। সেখানে লাদাখের 7টি জেলার 153টি জেনারেল হসপিটালে 950 জন রোগীকে দেখা হয়েছে বা স্ক্রিনিং করা হয়েছে। এই নাম্বারগুলো ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। সার্জারি করা হয়েছে কত জন ব্যক্তির উপরে? 214 জনের উপরে। তারপরে 197টি জটিল ছানি অপারেশন করা হয়েছে, 10টি ভিট্রো রেটিনাল অপারেশনও করা হয়েছে। এই মিশনে একটা নতুন ইউনিক একটা অ্যাপ লঞ্চ করা হয়েছে, তার নামও অপারেশন নেত্র অ্যাপ, OP অফ নেত্র অ্যাপ, যার মাধ্যমে এই সমস্ত রোগীরা তাদের অবস্থা কেমন আছে সেটা চেক করতে পারবে, আর ইন ফিউচারে কখনো আবার চিকিৎসা নিতে হবে কিনা, চিকিৎসার প্রয়োজন আছে কিনা সেটাও দেখতে পারবে। দেখা গেল যে 6 মাস 5 মাস পরে চিকিৎসা নিতে হবে, সেটা ওই অ্যাপের মাধ্যমে দেখতে পারবে। তো এই সমস্ত ইনফরমেশনগুলো মনে রাখতে হবে। নেক্সট, কানহা টাইগার রিজার্ভ রিসেন্টলি নিউজে রয়েছে। কেন নিউজে রয়েছে? তার কারণ এই টাইগার রিজার্ভে একটা বাঘিনী আর তার 4টে বাচ্চা মারা গিয়েছে। মারা যাওয়ার কারণ হিসাবে মনে করা হচ্ছে এই যে ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাস, CDV। কি এই ভাইরাস সম্পর্কে পড়বো আমরা একটু পরে। আপাতত কানহা টাইগার রিজার্ভ সম্পর্কে জেনে রাখতে হবে, তার কারণ নিউজে রয়েছে, পরীক্ষায় এসে যেতে পারে। কানহা টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশের সাতপুরা পর্বতমালার মৈকাল রেঞ্জে অবস্থিত, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। আর কোন দুটি জেলার মাঝখানে অবস্থিত বা কোন দুটি জেলার মধ্যে পড়ছে এই টাইগার রিজার্ভ, সেটা হচ্ছে মান্ডলা আর বালাঘাট জেলার মধ্যে পড়ছে। এই টাইগার রিজার্ভ সম্পর্কে আরো কিছু ফ্যাক্ট, এটা 1879-তে সংরক্ষিত বন হিসাবে ঘোষিত হয়েছে, আর 1955-তে ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষণা করা হয়েছে, মানে ন্যাশনাল পার্কের মর্যাদা পেয়েছে। আর এই যে প্রজেক্ট টাইগার লঞ্চ করা হয়েছিল, সেই প্রজেক্ট টাইগার যে কয়টি টাইগার রিজার্ভে লঞ্চ করা হয়েছিল তার মধ্যে একটি ছিল এই কানহা টাইগার রিজার্ভ। খুব ভালো করে মনে রাখতে হবে এই সমস্ত ফ্যাক্টগুলো, পরীক্ষায় এসে যেতে পারে। নেক্সট, INS মহেন্দ্রগিরি, নীলগিরি ক্লাসের স্টিলথ ফ্রিগেট, এটা 6ষ্ঠ। প্রস্তুতকারক মাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেড, এটা খুব ভালো করে মনে রাখতে হবে, যেটা মুম্বাই অবস্থিত। নকশা করেছে নৌবাহিনীরই নিজস্ব সংস্থা ওয়ারশিপ ডিজাইন ব্যুরো, এটাও খুব ভালো করে মনে রাখতে হবে। কি কি নতুন টেকনোলজি ব্যবহার করা হচ্ছে? নতুন উন্নত মানের একটা ডিজাইন অ্যাডপ্ট করা হয়েছে। সেই ডিজাইনটা অ্যাডপ্ট করার কারণ হচ্ছে মানে র্যাডারকে চকমা দেবে বা র্যাডারে অতটা ক্যাচ করা যাবে না, র্যাডার ক্যাচ করতে পারবে না অতটা।
আর র্যাডার শোষণকারী আবরণ মানে কোটিং করা হচ্ছে, এমন এক টাইপের কোটিং করা হচ্ছে যে র্যাডার ধরতে পারবে না এই সমস্ত ফ্রিগেটগুলোকে। নেক্সট প্রপালশন, এতে কেমন ধরনের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে? ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সিওডি ও জি, অর্থাৎ কম্বাইন্ড ডিজেল অর গ্যাস চালিত যে ইঞ্জিনগুলো। কম্বাইন্ড ডিজেল, এই যে ডিজেল চালিত যে ইঞ্জিনটা, এটা সাধারণত ব্যবহার করা হবে সেই সময় যখন জাস্ট নর্মাল ক্রুজ করার দরকার, সেই সময় ব্যবহার করা হবে এই ডিজেল ইঞ্জিন। কিন্তু গ্যাস টারবাইন ব্যবহার করা হবে যখন ভীষণ স্পিড দরকার, তখন এই গ্যাস টারবাইন অন করে দেওয়া হবে, ভীষণ স্পিডে চলতে শুরু করবে। রণসজ্জা ও সেন্সার, এটি 3 মাত্রিক যুদ্ধের জন্য তৈরি করা হয়েছে। 3 মাত্রিক মানে ওই একদম সি সারফেস টু সারফেস, সি সারফেস কিন্তু সি সারফেস টু সারফেস, সি সারফেস টু এয়ার আর সি সারফেস টু সাবমেরিন ওয়ারফেয়ারের জন্য তৈরি করা হয়েছে। খুব ভালো করে এটা মনে রাখতে হবে। আর এখানে দেশীয় মেটেরিয়াল ইউজ করা হয়েছে 75%। নেক্সট, ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাস, একটু আগেই যেটা বললাম সিডিভি, যার কারণে মধ্যপ্রদেশের ওই কানা টাইগার রিজার্ভে একটি বাঘিনী ও 4টে তার শাবক মারা গিয়েছে। এখনো পর্যন্ত 27টি বাঘ মারা গিয়েছে। ঠিক আছে, এই যে নতুন ভাইরাস যেটা দেখা যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি নতুন না, অনেক আগে আর কি এটার খোঁজ পাওয়া গিয়েছিল, কিন্তু ভারতে আর কি এখন ছড়াতে শুরু করেছে রিসেন্টলি কানহার টাইগার রিজার্ভে দেখা যাচ্ছে, যা মনে করা হচ্ছে। প্রধান বাহক, গৃহপালিত কুকুর ও বন্য প্রাণীদের মধ্যেই সাধারণত দেখা যায় এই ভাইরাসের প্রকোপ। আর কিভাবে ছড়াচ্ছে এই ভাইরাসটা? প্রধানত বাতাসের মাধ্যমে ছড়াচ্ছে বলে মনে করা হচ্ছে। আর প্রাণীর লালা, প্রস্রাব, বিষ্ঠার সরাসরি সংস্পর্শে যখন অন্য প্রাণীরা আসছে, তখন তারা আক্রান্ত হচ্ছে। লক্ষণ কি কি দেখে আমরা বুঝবো যে এরা এই ভাইরাস আক্রান্ত হয়েছে? উচ্চ জ্বর, হাই ফিভার, চোখ নাক দিয়ে জল পড়বে, এই যে চোখ নাক দিয়ে জল পড়ছে। তারপরে কাশি, বমি, ডায়রিয়া হবে। তারপরে পেশির কাঁপুনি, খিঁচুনি ও প্যারালাইসিস হয়ে যাবে, আলটিমেটলি এইভাবে মারা যাবে। আর একটা নতুন ইউনিক একটা ডিজিজ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে হার্ড প্যাড ডিজিজ। এই যে হাতের পায়ের নিচে যে সফট জায়গাটা থাকে, এটা শক্ত হয়ে যাচ্ছে, চলাফেরা করতে ওদের অসুবিধা হচ্ছে, এটা দেখা যাচ্ছে। আর এই যে নাকের এই জায়গাটাও শক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, চিকিৎসা আছে? না, চিকিৎসা নেই। প্রতিরোধ ব্যবস্থা, সঠিক প্রতিরোধ ব্যবস্থা এখনো গড়ে তোলা যায়নি, তবে এদেরকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে যে সমস্ত প্রবলেমগুলো হচ্ছে সেগুলো কম হওয়ার জন্য, কিন্তু আলটিমেটলি কোনো চিকিৎসা এখন পর্যন্ত পাওয়া যায়নি। নেক্সট, বার্গি বাঁধ, মধ্যপ্রদেশের গুরুত্বপূর্ণ বহুমুখী প্রকল্প। রিসেন্টলি নিউজে দেখা যাচ্ছিল বার্গি ড্যাম, কেন? রিসেন্টলি একটা ঘটনা ঘটে গিয়েছে, খুবই দুঃখজনক একটা ঘটনা, সেই কারণে নিউজে দেখা যাচ্ছে। তো ওই ড্যাম সম্পর্কে কিছু তথ্য আমাদের জেনে রাখতে হবে। প্রথমত, এটি একটি প্রধান বহুমুখী প্রকল্প। কোন নদীর উপরে? নর্মদা নদীর উপরে। এবার বিষয় হচ্ছে যে এই প্রকল্পটা মানে এই ড্যামটা কোথায় তৈরি করা হয়েছে? মধ্যপ্রদেশের জবলপুর জেলায়। জবলপুর জেলা, এই জেলার নামটা মনে রাখতে হবে। আর কখন তৈরি করা শুরু হয়েছিল সেই ডেটটা মনে রাখতে হবে, সালটা মনে রাখতে হবে। 1974-এ তৈরি করা শুরু হয়েছিল, কিন্তু শেষ হয় 1988-তে। খুব ভালো করে এই ডেটটা মনে রাখতে হবে, নিউজে রয়েছে, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। আর এই ড্যামটা তৈরি করার সাথে দুটো প্রকল্প যুক্ত করা হয়, প্রজেক্ট, সেচ প্রজেক্ট, সেটা হচ্ছে রানী অবন্তিবাই নদী সাগর প্রজেক্ট আর বার্গি ডাইভারশন প্রজেক্ট। এই বার্গি ড্যামের সাথে যুক্ত, এখান থেকেও কোশ্চেন আসতে পারে যে এই প্রজেক্ট দুটো কোন ড্যামের সাথে যুক্ত। ওকে, নেক্সট, ট্রান্স নেপচুনিয়ান অবজেক্ট 2002 XV93, এই নাম্বারটা প্রথমে মুখস্থ করে নিতে হবে পরীক্ষায়। এরকম সিমিলার নাম্বার দিয়ে দেবে 4টে, তার মধ্যে থেকে উত্তর বেছে নিতে হবে। তো কি এই 2002 XV93? এই যে অবজেক্ট, নেপচুনের বাইরে যে সমস্ত সেলেস্টিয়াল অবজেক্ট রয়েছে সেগুলোর মধ্যে একটা। এটা হচ্ছে প্লুটো, যেটা বর্তমানে ড্রাফট প্ল্যানেটের মধ্যে পড়ছে। তো কেন নিউজে আসলো সেটা আগে বলে দিই। এই যে নতুন এই 2002 XV93 এই অবজেক্টের সাইডে মানে এই অবজেক্টে একটা থিন লেয়ার দেখা গিয়েছে বায়ুমণ্ডলের, এই কারণে নিউজে এসছে। এবার এই অবজেক্টের সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নেব। অবস্থান কোথায়? কুইপার বেল্টে। কুইপার বেল্ট কোথায় অবস্থিত? নেপচুনের পরে অবস্থিত। অ্যাস্ট্রয়েড বেল্ট বলে একটা বেল্ট আছে, ওটা কিন্তু অবস্থিত মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে, তো ভুলিয়ে যেন না যায়। আবিষ্কার পদ্ধতি, কিভাবে আবিষ্কার হয়েছে? এই থিন লেয়ার, বায়ুমণ্ডলের যে থিন লেয়ার আছে এটাতে কিভাবে আবিষ্কার হলো? আবিষ্কার হলো এই যে স্টেলার অকাল্টেশন পদ্ধতিতে। স্টেলার অকাল্টেশন পদ্ধতি কি? স্টেলার অকাল্টেশন পদ্ধতি হচ্ছে যখন একটা অবজেক্ট, এই যে একটা অবজেক্ট, সেলেস্টিয়াল অবজেক্ট, তার পিছনে যখন কোনো নক্ষত্র থাকবে, যখন সেই অবজেক্টটা ওই নক্ষত্রের সামনে দিয়ে পাস হবে, তখন নক্ষত্রের আলোর কারণে ওই অবজেক্টে যে বায়ুমণ্ডল আছে কি নেই সেটা বোঝা যায়, একটা থিন লেয়ার ক্যাপচার করা যায়। তো ওইভাবে আর কি এটা আবিষ্কার করা হয়েছে। এবার আয়তনটা আমরা জেনে নেবো। ওই অবজেক্টের আয়তন, ব্যাস 310 মাইল প্রায়, বা 500 কিলোমিটার, এটাও মনে রাখতে হবে। মাইল, কিলোমিটার দুটোই মনে রাখতে হবে। আর এই যে বায়ুমণ্ডলের স্তর আছে এটা জানা গিয়েছে, কিন্তু কিসের স্তর?
মনে করা হচ্ছে মিথেন, নাইট্রোজেন কিংবা কার্বন ডাই অক্সাইডের স্তর আছে। কক্ষপথ, এটা সূর্যের চারপাশে একটি উপবৃত্তাকার পথে ঘোরে, এলিপ্টিক্যাল পথে, যেটা ইউজুয়ালি বেশিরভাগ গ্রহই কিন্তু সূর্যের চারদিকে এলিপ্টিক্যাল পথেই ঘোরে। একবার প্রদক্ষিণ করতে 247 বছর সময় লাগে, এই ইনফরমেশনটাও মনে রাখতে হবে। আর সূর্য থেকে এর দূরত্ব, গড় দূরত্ব কত? 39.6 AU অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটস। খুব ভালো করে মনে রাখতে হবে এই দূরত্বটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, যেহেতু এগুলো ড্রাফট প্ল্যানেটের মধ্যে পড়ছে, সেই কারণে দূরত্বটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। আর এটাও জেনে রাখো যে নেপচুনের পরে যে সমস্ত সেলেশিয়াল অবজেক্টগুলো আছে তার মধ্যে প্রথম হচ্ছে প্লুটো, যার বায়ুমণ্ডলের স্তর আছে সেটা জানা গিয়েছে, আর দ্বিতীয় হচ্ছে এই 2002 XB93 দ্বিতীয় অবজেক্ট, যেটাতে বায়ুমণ্ডলের স্তর আছে বলে জানা গিয়েছে। তো এই ইনফরমেশনগুলো মনে রাখতে হবে। নেক্সট এমসিকিউ দেখে নেবো। সবার প্রথমে এমসিকিউ উত্তর করার চেষ্টা করবে, তারপরে আমার উত্তরটা দেখে নেবে। ভারত সম্প্রতি কোন হেলিকপ্টার থেকে NASM-SR মিসাইলের প্রথম স্যালভো লঞ্চ সম্পন্ন করেছে? সি কিং। নেক্সট, NASM-SR মিসাইলটির পূর্ণ নাম কি? নেভাল অ্যান্টি শিপ মিসাইল শর্ট রেঞ্জ। খুব ভালো করে মনে রাখতে হবে। নেক্সট, NASM-SR মিসাইলটি কত কিমি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম? 55, প্রায় 55 কিলোমিটার। নেক্সট, ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি লাদাখে যে চক্ষু চিকিৎসা শিবিরটি পরিচালনা করেছে তার নাম কি? অপনেত্র 1.0, অপারেশন নেত্র 1.0। অপনেত্র 1.0 মিশনে কোন অ্যাপটি ব্যবহার করে রোগীদের তথ্য ডিজিটাইজ করা হয়েছে? অপনেত্র অ্যাপ, অপারেশন নেত্র অ্যাপ। এই অ্যাপ থেকে কোশ্চেন দিয়ে যায় মাঝে মাঝে পরীক্ষায়। কানহা টাইগার রিজার্ভে সম্প্রতি বাঘের মৃত্যুর জন্য কোন ভাইরাসকে সন্দেহ করা হচ্ছে? ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাস, CDV শর্ট ফর্ম হিসেবেও দিয়ে দিতে পারে। নেক্সট, প্রজেক্ট 17A এর আওতায় নির্মিত ষষ্ঠ দেশীয় স্টিল ফ্রিগেটটির নাম কি? INS মহেন্দ্রগিরি। এটা পূর্বঘাট পর্বতমালার একটা সিংহের নাম, যেটা উড়িষ্যার মধ্যে পড়ছে। নেক্সট, INS মহেন্দ্রগিরি জাহাজটি কোথায় নির্মিত হয়েছে? INS মহেন্দ্রগিরি জাহাজটি মাজাগাঁও ডক শিপইয়ার্ড লিমিটেডে তৈরি করা হয়েছে। ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাসের একটি প্রধান লক্ষণ হলো হার্ড প্যাড ডিজিজ। এটি প্রাণীর কোন অংশকে আক্রান্ত করেছে? থাবা ও নাক, থাবা আর নাকে। নেক্সট, বাড়গি বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে? বাড়গি ড্যাম কোন নদীর ওপরে? নর্মদা নদীর ওপরে, মধ্যপ্রদেশের মধ্যে রয়েছে। জ্যোতির্বিজ্ঞানীরা সম্প্রতি কোন ট্রান্স নেপচুনিয়ান অবজেক্টে বায়ুমণ্ডলের অস্তিত্ব পেয়েছেন? 2002 XB93। 2002 XB93 নামক মহাজাগতিক বস্তুটি সৌরজগতের কোন অঞ্চলে অবস্থিত? সৌরমণ্ডলের কোন জগতে অবস্থিত? কুইপার বেল্টে অবস্থিত। 2002 XB93 অবজেক্টটির বায়ুমণ্ডল মূলত কোন উপাদান দ্বারা গঠিত? মিথেন, নাইট্রোজেন বা কার্বন ডাই অক্সাইড দিয়ে গঠিত বলে মনে করা হচ্ছে। নেক্সট, 2002 XB93 অবজেক্টটি সূর্যের চারপাশে একবার প্রদক্ষিণ করতে কত সময় নেয়? 247 বছর। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি প্রত্যেকটা পয়েন্ট তোমরা নোট ডাউন করে নিয়েছো, যেগুলো নোট ডাউন করে নিতে বলেছি। ওই সমস্ত ফ্যাক্ট থেকে কিন্তু কোশ্চেন আসার চান্স বেশি। তো এই রকমই ক্লাস পেতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।